আচ্ছা দেখো, রুল নম্বর 14, 14 নম্বর সূত্র। রুল নম্বর 14-এ তোমরা দেখতে পাচ্ছ যে দুটি গুরুত্বপূর্ণ কথা লেখা আছে। প্রথম কথাটি হচ্ছে মোডাল এবং টু, এরপর টু এর পর বেস ভার্ব হয়, অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ যখন অ্যাক্টিভ ভয়েস বুঝবা তখন মোডাল এবং টুর পর যদি শূন্যস্থান থাকে তাহলে সেই শূন্যস্থানে বসবে বেস ভার্ব। কি বসবে? বেস ভার্ব, যেটাকে বাংলায় বলে মূল ভার্ব। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে। তারপরে একটি কথা লেখা আছে মোডাল প্লাস বি এবং টু প্লাস বি। এই যে এখানে একটু যাদের কথা বলেছি, অর্থাৎ মোডালের কথা বলেছি, মোডালের পরে হচ্ছে এবং টুর পরে হচ্ছে কি বসবে? বেস ভার্ব। কিন্তু এই মোডালের পরে যদি বি থাকে এবং টুর পরে যদি বি থাকে তাহলে বসবে পাস্ট পার্টিসিপল। আমি ব্র্যাকেটে লিখেছি V3। দেখো, V3 মানে ভার্বের 3 নম্বর রূপটা বসবে প্যাসিভ ভয়েসে, তখন সেটা প্যাসিভ ভয়েস ইন্ডিকেট করবে। আমি নিচে কয়েকটি মানে উদাহরণ দিয়েছি। তার আগে তোমাদের ডান পাশে একটা বক্স আছে, খেয়াল করো। এই বক্সটিতে আমরা দেখতে পাচ্ছি, এখানে বক্সটিতে লেখা আছে সাম কমন মোডাল অক্সিলারি, কিছু কমন মোডাল অক্সিলারি ভার্ব এখানে তোমাদের লেখা আছে। আমি একটু পড়ছি, সবাই দেখো। শ্যাল শব্দের অর্থ বে, ব, বা, বেন, বি। শ্যাল একটা মোডাল অক্সিলারি ভার্ব। যেমন ধরো, যদি বলি যে বে, যেমন তুমি আজকে বাড়ি যাবে, ইউ শ্যাল গো হোম টুডে। ঠিক আছে? তারপর ধরো ব, যেমন আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস। তারপর বা, যেমন তুমি বাড়ি যাবা, ইউ উইল গো হোম। বেন, যেমন যদি বেন দিয়ে বলি তিনি আজকে বাড়ি আসবেন, হি শ্যাল কাম হোম টুডে। বি, যেমন তুই আজকে স্কুলে যাবি, ইউ শ্যাল গো টু স্কুল টুডে। তাহলে শ্যাল মানে কি বলো? বে, ব, বা, বেন, বি। এরপর শুড, শুড মানে কি? উচিত। ক্যান মানে কি? পারা। কুড মানে পারত। মে মানে সম্ভবত। মাইট মানে সম্ভবত, এটা পাস্ট টেন্স ইন্ডিকেট করে। উইল ভবিষ্যৎ। এটার অর্থ শ্যাল যেখানে যেখানে বসে উইলও সেখানে সেখানে বসে। তোমার বে, ব, বা, বেন, বি ইত্যাদি। আর উড শব্দের অর্থ কি? তোয়াতে তামতে। যেমন এরকম যে সে এখানে আসতো, হি উড কাম হেয়ার। তে, যেমন তুমি বই পড়তে, ইউ উড রিড বুক। তাম, যেমন আমি ভাত খাইতাম, আই উড ইট রাইস। তি, যেমন তুই বাড়ি যাইতি, ইউ উড গো হোম। তাহলে যদি ত, তে, তাম, তি এগুলো দিয়ে বাক্য রচনা করতে হয় বা ইংরেজিতে করতে হয়, তাহলে আমরা কি দিয়ে করবো? উড দিয়ে। মাস্ট মানে কি? অবশ্যই। তাহলে প্রথমত কিছু আমি মোডাল অক্সিলারি ভার্ব লিখেছি, আমি মোডাল অক্সিলারি ভার্ব গুলো আগে তোমাদের চিনাচ্ছি। তারপর আরো কিছু মোডাল আছে, যেমন মনে করো ডেয়ার মানে কি? সাহস করা। যেমন আমি সেখানে যেতে সাহস করি, আই ডেয়ার গো দেয়ার। নিড মানে কি? দরকার। যেমন আমার এখন যাওয়া দরকার, আই নিড গো নাও। লেট মানে কি? দেয়া। যেমন লেট মি গো, লেট মি গো, আমাকে যেতে দাও। বি গোয়িং টু, যাচ্ছে। বি গোয়িং টু একটা মোডাল অক্সিলারি ভার্ব। বি গোয়িং টু বাংলা আমরা পাই এম গোয়িং টু, ইজ গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু ইত্যাদি। ইউজ টু মানে অভ্যস্ত। হ্যাড বেটার মানে বরং। হ্যাড বেটার মানে কি? যেমন যদি বলি যে তুমি বরং বাড়ি যাও, তুমি বরং বাড়ি যাও, তো তুমি মানে কি? ইউ হ্যাড বেটার গো হোম, তুমি বরং বাড়ি যাও। আচ্ছা, তারপর লেট মানে দেওয়া। সরি, কোথায় গেলাম? হ্যাড বেটার। উড বেটার, উড বেটার মানেও বরং। হ্যাড রেদার বরং, উড সুনার মানে বরং, হ্যাড সুনার মানেও বরং। এরপর আরো কিছু মডেল দেখো, ওয়িং টু, ওড টু, ডিউ টু, নোয়িং টু, তারপরে বি সাপোজ টু,
এগুলো কিছু মডেল। তারপর আছে এম টু, ইজ টু, আর টু, ওয়ার টু, ওয়াজ টু, হ্যাভ টু, হ্যাড টু, হ্যাজ টু, এগুলো মডেল। এই যে একটা বক্স দেখতে পাচ্ছ তোমরা, এই বক্সটা কি বলো তো? বক্সটায় কি আলোচনা করা হয়েছে? কমন মডেল। তোমাকে মডেল অক্সিলারি ভার্বগুলো চিনালাম। তো এই যে মডেল অক্সিলারি ভার্বগুলো আছে, এই মডেল অক্সিলারি ভার্বের পর যদি শূন্যস্থান থাকে, সেখানে উত্তর সবসময় কি বসবে? বেস ভার্ব। কি বসবে? এই ভার্বগুলোর পরে অলওয়েজ বেস ভার্ব বসবে। এই ভার্বগুলো একা বসতে পারে না, এইগুলোর ভার্ব, এই ভার্বের পরে কি বসে? বেস ভার্ব বসে। আর এইগুলোর পর যদি বি থাকে, তাহলে বির পরে কি বসে? বি3। উদাহরণ দেখো, প্রথম উদাহরণটা লেখা আছে দে শুড বি। দে শুড বি, তাহলে শুড বি, শুড বিটা কি? মডেল প্লাস বি। শুড বি হচ্ছে মডেল প্লাস বি, তাহলে কি বসবে? বি3 বসবে, রাইট? সো আমরা বি3টা বসাবো। এখানে ফলো থেকে কি আসবে? ফলোড। দে শুড বি ফলোড বাই আস। পরের উদাহরণটা দেখো, সেটা সবাই খেয়াল করো। দে ক্যান হেল্প মি। আচ্ছা দেখো, এখানে 2 নম্বর উদাহরণটিতে ক্যান, ক্যান একটা কি? মডেল অক্সিলারি ভার্ব। সো আমাদের কি এখানে মডেলের পরে কি বসবে? বেস ভার্ব। বেস ভার্ব মানে মূল ভার্ব, মানে ব্র্যাকেটে যেটা আছে সেইটাই। অর্থাৎ এখানে ক্যানের পর কি বসবে? হেল্পই বসবে। সি নম্বর দেখো, আই ক্যান বি হেল্প। এখানে দেখো ক্যান নাকি ক্যান বি? ক্যান বি মানে কি বলো? মডেল বি। ক্যান বি মানে কি? মডেল বি। তাহলে মডেল বির পর কি বসবে? ভি3। তাহলে ক্যান বি হেল্পড বাই দেম। ওকে, ফাইন। তারপরে আই শ্যাল গো টু কলেজ, এখানে গো টু স্কুল, এখানে শ্যালের পর কি বসবে? বেস ভার্ব। শুধু মডেল, মডেলের পর কি বসে? বেস ভার্ব বসে। তাহলে কি বসবে এখানে? গো। আই শ্যাল গো টু স্কুল। আই কুড, কুডটা কি শুধু মডেল না? এখানে কি চেঞ্জ হবে? এখানে কি বসবে? বেস ভার্ব। স্পেল মাই নেম। তাহলে মনে রাখবো সবসময় মডেল এবং টুর পরে বেস ভার্ব, কিন্তু মডেল বি এবং টু বির পরে কি বসবে? ভি3 বসবে। মনে থাকবে? রুল নম্বর 14 গেল। এবার রুল নম্বর কত? 15। 15 হচ্ছে একটা পাইকারি সূত্র, মানে আমরা পাইকারি বলে এই কারণে যেটা সরাসরি মুখস্থ, বোঝাবুঝি কম। তারপর হালকা বোঝাবুঝি আছে, সেটা আমরা পড়বো। দেখো রুল নম্বর 15, বাক্যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদির পর উক্ত বাক্যে পাস্ট ইনডিফিনিট টেন্স বসে। সংক্ষেপ কথা হলো, এখানে দেখো সবাই একটা ডিজাইনটা খেয়াল করছো? একটা ব্র্যাকেট আছে না, ডিজাইন? এই ব্র্যাকেট ডিজাইনের ভিতরে দেখো লেখা আছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি। এই কথাগুলোর পরে যদি শূন্যস্থান থাকে, ভার্বের ভি2 বসে, মানে ভার্বের পাস্ট টেন্স বসে। যেমন ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এখনই সময় হলো। উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিটস, এখনই সময় হলো আমরা আমাদের খাদ্যাভ্যাসটা পরিবর্তন করি। তাহলে দেখো উইর পরে কি বসবে? ইট ইজ হাই টাইম যেহেতু আছে, ইট ইজ হাই টাইমের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। তাহলে ভি2টা বসবে। তাহলে ভি2টা কি আসে বলো? চেঞ্জ থেকে চেঞ্জড, চেঞ্জ থেকে চেঞ্জড। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিটস, এখনই উত্তম সময় আমরা আমাদের খাদ্যাভ্যাসটা পরিবর্তন করি। 2 নম্বর, ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময়, উই ওয়ার্ক টু বিল্ড আ ডিজিটাল বাংলাদেশ, আমরা একটা ডিজিটাল বাংলাদেশ গঠন করার লক্ষ্যে কাজ করি, এখনই তার উত্তম সময়। দেখো ইট ইজ হাই টাইম থাকার কারণে তোমাকে শূন্যস্থানে ভার্বের পাস্ট টেন্স বসাতে হবে। তো ওয়ার্কের ভি2 কি? ওয়ার্কড। ওকে, 3 নম্বর উদাহরণটা দেখো, উইশ অথবা ফ্যান্সি থাকলে আমরা ভি2 বসাই। তাহলে আই উইশ আই বি আ বার্ড, আমি যদি একটি পাখি হতাম। এখানে উইশের পরে দেখো বি ভার্বের পাস্ট টেন্স বসবে। তো আয়ের জন্য পাস্ট টেন্স বসা উচিত ছিল ওয়াজ, রাইট? ওয়াজ বসা উচিত না আয়ের জন্য? আমরা যখন আয়ের জন্য কি বসে? পাস্টে ওয়াজ বসে। কিন্তু দেখো আমি উত্তরে কি লিখেছি? ওয়ার। এটার একটা কারণ আছে। যখন ইংরেজিতে কল্পনা প্রকাশ করে, কি প্রকাশ করে? কল্পনা প্রকাশ করলে এই অদ্ভুত ভার্বটি বসে। আয়ের জন্য ওয়াজ বসার কথা ছিল, কিন্তু আয়ের জন্য ওয়াজ না বসে কি বসেছে? ওয়ার। এটা যখন কল্পনা প্রকাশ করে তখন ওয়ার বসে।
যেমন এখানে বোঝানো হচ্ছে আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, এটাতে কি প্রকাশ করছে? কল্পনা, এর জন্য ওয়ার বসছে, এটাকে সাবজেক্টিভ বলে। 4 নম্বরে আছে আই ফ্যান্সি, আমার মনে হয়, আই টার্ন পেল, আমি বিবর্ণ হয়ে গেছি। পেল মানে বিবর্ণ হয়ে যাওয়া। তাহলে তোমরা খেয়াল করে দেখো এখানে ফ্যান্সির জন্য কি বসাতে হবে? ভার্বের টু ফর্ম। তাহলে টার্ন থেকে কি আসবে? টার্ন। তাহলে দুটো সূত্র বুঝতে পেরেছি, মুখস্থ করবা। বাক্যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদির পর উক্ত বাক্যে পাস্ট ইনডিফিনিট টেন্স বসে। কিছু এক্সেপশন রয়েছে, একটু এই বক্সটা দেখো, বক্সটা খেয়াল করছো তোমরা? বক্সটার ভিতরে লেখা আছে ব্যতিক্রম। ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট, ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে কি বসবে? ভি2। আমার ক্লাসটা একটু দেখি সবাই। ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। বোঝা যাচ্ছে যদি সাবজেক্ট থাকে তাহলে ভি2 বসবে। উদাহরণ দেখো, ইট ইজ টাইম উই স্টাডি অ্যাটেন্টিভলি। দেখো তো ইট ইজ টাইমের পর উই আছে কিনা? আছে, অর্থাৎ সাবজেক্ট আছে, তার জন্য আমাদের শূন্যস্থানে ভার্বে ভি2 বসবে। স্টাডি থেকে কি আসবে? স্টাডিড। স্টাডি থেকে কি আসবে? স্টাডিড, ভি2। বুঝতে পারছি আমরা? উই, ইট ইজ টাইম উই স্টাডিড অ্যাটেন্টিভলি। কিন্তু দেখো পরের শূন্যস্থানটা, ইট ইজ টাইম, এখনই সময় হলো। ইট ইজ টাইম প্লাস টু প্লাস ভার্ব। দেখো তো ইট ইজ টাইমের পর সাবজেক্ট আছে কিনা? ইট ইজ টাইমের পর দেখো এই বি নম্বরের উদাহরণটা সাবজেক্ট আছে? নাই। সাবজেক্ট যদি না থাকে তাহলে আর ভি2 বসবে না, তখন বসবে টু প্লাস ভার্ব। যেমন ইট ইজ টাইম টু স্টাডি অ্যাটেন্টিভলি। কিন্তু এখানে যদি ইট ইজ টাইম এর পরে উই থাকতো তাহলে কি বসাতাম? স্টাডিড, মানে ভি2 বসাতাম, রাইট? আচ্ছা, তারপরে আরেকটা উদাহরণ আছে, ইট ইজ টাইম প্লাস ফর প্লাস সাবজেক্ট প্লাস ইনফিনিটিভ থাকলে তাহলে তোমাকে অবজেক্ট প্লাস ইনফিনিটিভ বসাতে হবে। যেমন ইট ইজ টাইম ফর আস, এখনই আমাদের সময় টু স্টাডি অ্যাটেন্টিভলি। এখানে টু স্টাডি বসবে, কারণ দেখো এখানে কোনো সাবজেক্ট আছে। তো মোট কথা হচ্ছে সাবজেক্ট থাকলে ভি2 বসবে, আর সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্ব বসবে। সংক্ষিপ্ত কথা কি বুঝতে পারছি? এই বক্সটা তোমাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ না, এটা কলেজে গেলে আরো বেশি গুরুত্বপূর্ণ হবে। সো তোমরা শুধু এটুকু মনে রাখো, কি বলো? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, এরপর শূন্যস্থান থাকলে কি বসাতে হবে? ভি2 বসাতে হবে। আমরা কি সূত্র দুটো বুঝতে পেরেছি? তোমার 16তে আসো, 16তে কি আলোচনা করেছে? আচ্ছা সরি, এখানে দেখো কিছু এক্সারসাইজ আছে রুল নাম্বার কত অনুসারে? 15 অনুসারে কিছু এক্সারসাইজ আছে। আমি তোমাদেরকে 5 মিনিট সময় দেই, তোমরা এই এক্সারসাইজ গুলো খাতায় একটু লেখো তো সবাই। 10টা তো মানে খাতায় লেখো, আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি, শুধু উত্তরটা লেখো। 5 মিনিট সময় দিচ্ছি। আচ্ছা, আশা করি সবার করা হয়ে গেছে। এবার সবাই একটু মানে অ্যান্সার গুলো মিলাও। আমি তোমাদের কাছে বলি, প্রথম যে উত্তরটা হবে, ইট ইজ হাই টাইম উই চেঞ্জড। চেঞ্জ থেকে চেঞ্জড। আচ্ছা, চেঞ্জ থেকে চেঞ্জড কারণ হচ্ছে তোমার এখানে দেখো ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট আছে কি বলো তো? উই সাবজেক্টটা থাকার কারণে চেঞ্জ থেকে চেঞ্জড। পরের প্রশ্নটিতে আছে ইট ইজ টাইম, এখনই সময় হলো টু ডেভেলপ। টু ডেভেলপ। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ইট ইজ টাইম ফর আস। বলো তো কি লেখছো তোমরা? টু স্ট্রাইভ, এখানে সাবজেক্ট নাই, রাইট? টু স্ট্রাইভ ফরওয়ার্ড, সামনে এগিয়ে যাওয়ার জন্য এখনই সময়। 4 নম্বর ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময় উই চেঞ্জ। বলো কি আসবে? চেঞ্জড। এখানে সাবজেক্ট আছে, তার জন্য আমাদের চেঞ্জড বসবে। তারপর আসো 5 নম্বর ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময় দে লিভ থেকে তোমরা কি লিখেছো? লেফট। লিভের পাস্ট টেন্স কি? লেফট। কারণ দে হচ্ছে তোমার সাবজেক্ট, সাবজেক্টের পর ভি2 বসবে। সো এখানে লিভ থেকে কি আসবে? লেফট। 6 নম্বর কোশ্চেন ইট ইজ টাইম, এখনই সময় ফর দ্য গভর্নমেন্ট, সরকারের জন্য সময় টু, এখানে উত্তর কি লিখেছো তোমরা? টু ক্যাচ, কারণ এখানে সাবজেক্ট নাই। টু, আচ্ছা টু ক্যাচ, টু ক্যাচ, এখানে কট হবে না, কি আসবে বলো? টু ক্যাচ, কারণ এখানে সাবজেক্ট নাই তো। 7 নম্বর
ইট ইজ টাইম, এখনই সময় হলো, উই প্রিপেয়ার ফর দ্য ফাইনাল এক্সাম। প্রিপেয়ার্ড ফর দ্য ফাইনাল এক্সাম, ফাইনাল এক্সামের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। ফাইন। এরপর 60 নম্বর, ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময়। টুর পর কখনো পরিবর্তন হয়? বই বসবে শুধু এখানে। আচ্ছা, এরপরে 9 নম্বর প্রশ্নটি রয়েছে, ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময়। উই স্ট্যান্ড টুগেদার, স্ট্যান্ড থেকে কি আসবে? স্টুড। স্ট্যান্ডের ভার্বের পাস্ট টেন্স কি বলো? স্টুড। স্ট্যান্ডের পাস্ট টেন্স কি? স্টুড, STOOD, স্টুড আপ, স্টুড টুগেদার, এখনই আমরা একসাথে দাঁড়িয়ে যাই। 8 নম্বর, ইট ইজ টাইম, এখনই সময় হলো। ইট ইজ টাইমের পরে কি বসবে? টু গো। আচ্ছা, দেখো কার কয়টা হলো, তো সবাই মিলিয়ে নাও। থ্যাংক ইউ। আমরা কি এখন কোশ্চেন রুল নাম্বার 16 যেতে পারি? আচ্ছা, রুল নাম্বার 16 এর 3টা জিনিস আলোচনা করব। আচ্ছা, 3টা জিনিস আলোচনা করার আগে 3টা বাক্য তোমরা খাতায় লেখো সবাই। 3টা বাক্য খাতায় লেখো। লেখো খাতায় 3টা বাক্য লেখো। আমি খাতা রেডি সবার? লেখো আই স্টার্টেড writing I started writing the letter. খাতায় লেখো সবাই, I started writing the letter. আমি লেখাটি শুরু করলাম, আমি চিঠিটা লেখা শুরু করলাম। এটা বাংলা কি বলো? আমি চিঠিটি লেখা শুরু করলাম। তারপর একটা লেখো I saw him লিখেছো? going to school. I saw him going to school. আমরা এই 3টি বাক্য লিখবো, তারপরে আমরা ব্যাখ্যা যাব। I saw him going to school. এরপরে লেখো যে he was punished তাকে শাস্তি দেওয়া হয়েছিল for লিখছো doing the work, কাজটিকে করার জন্য। আচ্ছা, 3টি বাক্য আমরা লিখেছি, 3টি বাক্য একটু বিশ্লেষণ করি। তোমরা আগে একটু দেখো। প্রথম বাক্যটা কি লিখেছো বলো তো সবাই? I started writing the letter. আচ্ছা, স্টার্টেড একটা ভার্ব না? আন্ডারলাইন করো। স্টার্টেড নিচে সবাই আন্ডারলাইন করো, স্টার্টেড এর নিচে। আবার কিসের নিচে আন্ডারলাইন করো? রাইটিং এর নিচে আন্ডারলাইন করো। করেছো? তারপরে বাক্যটায় I saw him, আমি তাকে দেখলাম, going to school. saw একটা কি ভার্ব না? saw নিচে আন্ডারলাইন করো, saw। করেছো? আর গোয়িং এর নিচে আন্ডারলাইন করো। তাহলে বুঝতে পেরেছো? তারপরে 3 নম্বর দেখো, 3 নম্বর লেখা আছে he was punished, তাকে শাস্তি দেওয়া হয়েছিল for doing the work। তাহলে for doing the work, তাহলে for do আছে কি আসবে? মানে ডুর সাথে কি আছে? তাহলে for এর নিচে আন্ডারলাইন করো আর ডুইং এর নিচে আন্ডারলাইন করো। করেছো সবাই? তাহলে এবার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। আমরা 3টা সূত্র পড়বো। এই রুল 16 এর ABC, রুল 16 এ কি আছে? ABC। আসো ABC আমরা পড়ি। এতে কি লেখা আছে? পাশাপাশি দুটো মেইন ভার্ব থাকলে পরবর্তী মেইন ভার্বের সাথে আইএনজি বসে অথবা ইনফিনিটিভ করতে হয়। সবাই একটু খেয়াল করো প্রথম সূত্রটা, প্রথম যে উদাহরণটা দিয়েছিল, কি লিখছিল বলো? I started writing the letter. তাহলে স্টার্টেড একটা কি ভার্ব, আবার রাইটিং একটা কি? তাহলে পরপর দুটি ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। তার জন্য I started write থেকে কি আসছে? রাইটিং। যদি তুমি টু রাইট দিতা তাও হতো, কারণ ইনফিনিটিভ চাইছে। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব। টু রাইটও লেখা যেত। I started to write the letter. আরো কিছু উদাহরণ দেখাই এই সূত্রের। দি ফার্স্ট ফ্রেন্ড, প্রথম বন্ধু, স্টার্টেড ক্লাইম্ব আপ এ ট্রি, প্রথম বন্ধু একটি গাছে ওঠা শুরু করলো। দেখো তো স্টার্টেড একটা ভার্ব না? স্টার্টেড একটা ভার্ব, আবার ক্লাইম্ব একটা কি বলো?
ভার্ব। তাহলে পরপর দুটো ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে কি হবে? কোন ভার্বের সাথে আইএনজি বসবে? পরবর্তী মানে ক্লাইম ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। সবাই কি বুঝতে পারতেছো? আচ্ছা, এরপরে তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে দি ফার্স্ট ফ্রেন্ড, প্রথম বন্ধু স্টার্টেড ক্লাইম্বিং অথবা টু ক্লাইম্ব আপ এ ট্রি। বি নম্বর যেটা বলেছিলাম তোমাদের আগেই বলেছি, আমি আগেই তোমাদেরকে উদাহরণ দিয়েছি। বি নম্বরটা দেখো, আমরা এ নম্বরে পড়েছি পাশাপাশি দুটো মেইন ভার্ব থাকলে পরবর্তী মেইন ভার্বের সাথে আইএনজি। এবার বি নম্বরে পড়বো একই বাক্যে দুটো মেইন ভার্ব থাকলে অপর মেইন ভার্বের সাথে আইএনজি বসে। সেটা একটু দূরে থাকতে পারে, সমস্যা নাই। তো দেখো, তবে উদ্দেশ্য বোঝালে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস বেস ভার্ব বসাতে হয়। কি বোঝালে বলো? উদ্দেশ্য বোঝালে। খেয়াল করে দেখো, তোমরা যে উদাহরণটা লিখেছিলা, তোমরা কি উদাহরণ লিখেছিলা? আই স হিম। তাহলে স একটা কি? ভার্ব। আবার গো একটা কি? পাশাপাশি বসছে? পাশাপাশি বসছে? পাশাপাশি বসে একটু দূরে বসছে, রাইট? একটু দূরে বসলে অসুবিধা নেই, পরবর্তী ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। অর্থাৎ গো ভার্বের সাথে কি বসছে? আইএনজি, গোয়িং, রাইট? এখানেও তাই। দেখো একটা উদাহরণ দেখো, আই স মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে দেখলাম। তাহলে সটা কি বলো? ভার্ব। তাহলে গো থেকে কি আসবে? গোয়িং। আই স মাই ফ্রেন্ড গোয়িং টু স্কুল। কিন্তু সি নম্বর উদাহরণটা খেয়াল করো, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, শাইন ইন লাইফ। এটা কি? এটা কি? দেখো এখানে ওয়ার্কস একটা কি? ভার্ব। তাহলে শাইন একটা কি? ভার্ব। তাহলে একই বাক্যে কয়টা ভার্ব হলো? তাহলে আমাদের সূত্র অনুসারে আইএনজি বসানো উচিত না? কিন্তু আইএনজি এখানে বসানো যাবে না, এখানে উদ্দেশ্য প্রকাশ করেছে। কে প্রকাশ করেছে? উদ্দেশ্য প্রকাশ করার কারণে এখানে বসবে কি বলো? টু প্লাস ভার্ব। তাহলে আমাদের টু প্লাস ভার্ব বসাতে হবে, টু প্লাস বেস ভার্ব। তাহলে আমাকে উত্তরটা বলতে হবে হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ। দেখো আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি, উদ্দেশ্য প্রকাশ করেছে, তার জন্য আইএনজি বসানো। এর জন্য কি বসেছে? টু প্লাস বেস ভার্ব, টু শাইন। হয়েছে? সি নম্বর সূত্রটা, প্রিপোজিশনের পর মেইন ভার্বের সাথে কি বসে? আইএনজি। প্রিপোজিশনের পরে শূন্যস্থান থাকলে মূল ভার্বের সাথে কি বসে? আইএনজি। কিন্তু একটা বাদে প্রিপোজিশন। দেখো টু একটা প্রিপোজিশন না? টুর পর কি আইএনজি বসে? আমরা যে 14 নম্বর সূত্রটা পড়ছিলাম, 14 নম্বর সূত্রে আমি কি বলেছিলাম যে টু এবং কিসের পরে বলো? বেস ভার্ব, মানে মোডাল এবং টুর পরে কি বসে? বেস ভার্ব। তাহলে টুর পর কি আইএনজি বসে? টু বাদে সকল প্রিপোজিশনের পরে মূল ভার্বের সাথে আইএনজি বসে। তোমরা একটু লিখে রাখতে পারো ব্র্যাকেটে বা উপরে লিখে রাখতে পারো যে প্রিপোজিশনের পর আইএনজি বসে। একটু লিখে রাখো কি বাদে, ব্র্যাকেটে লিখে রাখতে পারো বা একটু টান দিয়ে লিখে রাখতে পারো টু বাদে। টু বাদে মানে সকল প্রিপোজিশনের পর মূল ভার্বের সাথে আইএনজি বসবে। কিন্তু কি বাদে বলো? টু বাদে সকল প্রিপোজিশনের পর মূল ভার্বের সাথে আইএনজি বসবে। উদাহরণ দেখো, উইদাউট লার্ন ইংলিশ। এখানে উইদাউট লার্ন, উইদাউট একটা প্রিপোজিশন, তার লার্নের সাথে কি আসবে? লার্নিং। কারণ উইদাউট একটা প্রিপোজিশন, প্রিপোজিশন পরে মূল ভার্বের সাথে আইএনজি বসবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। আবার একটু আমরা বলি, কয়টা জিনিস আলোচনা করলাম? তিনটা। প্রথম হচ্ছে পাশাপাশি দুটো মেইন ভার্ব থাকলে পরবর্তী মেইন ভার্বের সাথে আইএনজি বসে। বি নম্বর বলেছি একই বাক্যে দুটো মেইন ভার্ব থাকলে অপর মেইন ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। তবে উদ্দেশ্য বোঝালে কি বসবে? টু প্লাস বেস ভার্ব। আর সি নম্বর বলেছি সকল প্রিপোজিশন, কিন্তু কি বাদে? টু বাদে। যেমন ইন, অন, উইথ, উইদাউট, বাই, যত প্রিপোজিশন আছে সব প্রিপোজিশনের পরে মূল ভার্বের সাথে আইএনজি বসবে, রাইট? তা আশা করি সবাই 16 নম্বর বুঝতে পেরেছে। একটু মুখস্থ করতে হবে। আমি তোমাদের পরীক্ষা নেব, এই পরীক্ষা মানে সূত্রগুলো পড়ানোর পর পরীক্ষা নেব, তখন এগুলো অবশ্যই আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসলে রুল নম্বর কত? 17 নম্বর সূত্রটা একটু দেখো। এখানে কতগুলো ফ্রেজ লিখেছি আমি। এই ফ্রেজগুলোর পরে শূন্যস্থান থাকলে ওই শূন্যস্থানে মূল ভার্বের সাথে আইএনজি বসবে। যেমন উইথ এ ভিউ টু, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু। বি ইউজ টু বলতে আমরা বুঝি এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু। উইথ অ্যান অবজেক্ট টু, এডিক্টেড টু, প্রেফার টু, কন্ট্রিবিউট টু। এরপর মূল ভার্বের সাথে আইএনজি বসে। উদাহরণ দেখো, আমরা একটু উদাহরণগুলো আলোচনা করি। প্রথম উদাহরণটা দেখো,
উই ওয়েন্ট টু স্কুল উইথ এ ভিউ টু, বলো উইথ এ ভিউ টুর পর কি বসবে? লার্ন থেকে কি আসবে? লার্নিং। হি ওয়েন্ট টু স্কুল টু লার্ন। আচ্ছা বলো এখানে কি লার্নিং হলো নাকি লার্ন হয়েছে? কেন হয়েছে লার্ন? আইএনজি হলো না কেন, কেউ বলতে পারবা? টু আছে কিন্তু উইথ এ ভিউ টু নাই, খালি টু আছে, শুধু টু আছে, রাইট? উইথ এ ভিউ টুর পর আইএনজি বসবে কিন্তু শুধু টুর পর কি বসবে? বেস ভার্ব। ওই যে আগেই পড়ছিলাম আমরা 14 নম্বর সূত্রে, টুর পরে কি বসবে? বেস ভার্ব বসবে। আচ্ছা ফাইন। তারপর আসো পিপল এডিক্টেড টু, তাহলে এডিক্টেড টুর পর কি বসবে? আইএনজি বসবে। তার মানে টুর পরে বেস ভার্ব বসে আমরা জানি, কিন্তু ওই ফ্রেজ যুক্ত টু কিছু কতিপয় যে আমাদের নির্ধারিত ফ্রেজ, কি কি ফ্রেজ বললাম বলো? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, উইথ এন অবজেক্ট টু, এডিক্টেড টু, প্রেফার টু, কন্ট্রিবিউট টু, এইগুলোর পর আইএনজি বসবে। কিন্তু শুধু টু থাকলে আইএনজি বসবে না, শুধু টু থাকলে কি বসবে? বেস ভার্ব বসবে। ওকে, রুল নম্বর 18 যেতে পারি আমরা? দেখো বুঝাই দেই, তারপরে তোমাদের কালকে পরীক্ষা নেবো আমি ইনশাআল্লাহ, পরের দিন, মানে এখান থেকে লিখতে দেবো। রুল নম্বর 18 দেখো ওই আগের মতনই, কি কি? মাইন্ড, ওর্থ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এরপরে কি বসে? মূল ভার্বের সাথে আইএনজি বসে। যেমন উড ইউ মাইন্ড হেল্প মি এ বিট, তাহলে হেল্প থেকে কি আসবে? হেল্পিং। দ্য বুক ইজ ওড, রিড থেকে কি আসবে? রিডিং। আই ক্যান নট হেল্প, ডু থেকে কি আসবে? ডুইং। আই কুড নট হেল্প, কল থেকে কি আসবে? কলিং। তাহলে এইটা মুখস্থ রাখবো, মাইন্ড, ওর্থ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি বসে। রুল নম্বর 19 একটু আমরা পড়বো, আমি তোমাদের 20 পর্যন্ত বা শেষ করে দিই আজকে। আচ্ছা মিম তুমি একটু পড়ো তো 19 নম্বর সূত্রটা কি বলেছি, জোরে জোরে পড়ো। while এর পর সরাসরি ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের ভার্ব এর সাথে আইএনজি বসে। এক্সাম্পল, while walking in the garden I saw a snake. While walking in the garden I saw a snake. আচ্ছা তারপর while এর পর সাবজেক্ট এবং তারপর ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের ভার্ব এর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্সাম্পল, while I walked in the garden I saw a snake. While I was walking in the garden I saw a snake. থ্যাংক ইউ, সিট ডাউন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা দেখো তো আমরা একটু সূত্রটাকে একটু ব্যাখ্যা করি, মিম যেহেতু পড়েছে আমরা আবার একটু পড়ি, ব্যাখ্যা করি। দেখো প্রথমে 1 নম্বরে আছে while এর পর সরাসরি ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে কি বসবে? while এর পর কি থাকলে? সরাসরি ব্র্যাকেট থাকে। যেমন দেখো while walk in the garden, while এর পর কি আছে? ওয়াক আছে, রাইট? ভার্ব আছে, তাহলে while এর পর ভার্বের সাথে কি বসবে? আইএনজি। উত্তরটা আসবে while walking in the garden, যখন বাগানে হাঁটছিলাম I saw a snake, আমি একটি সাপ দেখেছিলাম। 2 নম্বরের কথা বলেছি, while এর পর সাবজেক্ট থাকলে এবং তারপর ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় মানে ওয়াজ ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি বসে। মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন তো পড়ছো তোমরা, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। এখানে খেয়াল করো while I, এবার একটু এর আগের শূন্যস্থানটা মেলাও। এখানে কি ছিল? while walk, এবারে কি লেখা আছে? while I walk, তাহলে while এর পর একটা সাবজেক্ট আসছে না? সাবজেক্ট আসছে কিনা দেখো। আচ্ছা তাহলে সাবজেক্ট আসার কারণে এবার তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে ওয়াজ অথবা ওয়ার প্লাস আইএনজি দিয়া। তাহলে উত্তরটা কি আসবে? while I was walking in the garden I saw a snake. ওকে, স্ন্যাক না, কি বলবা? স্নেক। স্ন্যাক মানে হালকা খাবার, জল খাবার। জল খাবার দেখছিলা নাকি সাপ দেখছিলা? সাপ, তাহলে সাপ দেখলে স্নেক, স্নেক। আচ্ছা দুটো উদাহরণ লেখো তো তোমার খাতায়, দুটো উদাহরণ লেখো। যেমন লেখো while cross the road, while cross the road, cross এ নিচে আন্ডারলাইন করো। while cross the road he met লিখেছো?
অ্যান অ্যাক্সিডেন্ট, MET মেট। তাহলে বাক্যটা দাঁড়ালো হোয়াইল ক্রস দ্য রোড, যখন রাস্তাটা পার হচ্ছিল, হি মেট অ্যান অ্যাক্সিডেন্ট, সে একটি অ্যাক্সিডেন্টের সাক্ষাৎ করেছিল, মানে অ্যাক্সিডেন্ট এ পড়েছিল। এখানে দেখো তো আমাদের কি হোয়াইলের পর কি বসবে এখানে? ক্রসিং। হোয়াইলের পর কি আসবে? ক্রসিং। এই বাক্যটা যদি আরেকবার লেখো, লেখো হোয়াইল হি ক্রস দ্য রোড হি মেট অ্যান অ্যাক্সিডেন্ট। While cross the road, he met an accident. তাহলে এখানে দেখো, এখানে এবার কিন্তু while এর পর কি আসছে? একটা কি আসছে বলো? হি চলে আসছে। তাহলে আমরা এখানে এই যে তোমার কি বসবে উত্তরটা? was crossing. While he was crossing the road, he met an accident. হয়েছে সবার? তাহলে কি বুঝলাম? যে হোয়াইলের পর যদি সরাসরি শূন্যস্থান থাকে তাহলে মূল ভার্বের সাথে কি বসবে? আইএনজি। কিন্তু হোয়াইলের পর যদি কি থাকে? সাবজেক্ট থাকে, তাহলে ওয়াজ ওয়ার বসাই তারপরে মূল ভার্বের সাথে। আচ্ছা, এরপর আসলে রুল নাম্বার 20। এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। সবাই একটু দেখো, খুবই গুরুত্বপূর্ণ সূত্র। আমরা এই যে মাঝখানের যে ব্যাপারগুলো আছে, দেখছো মাঝখানে, দেখছো তোমরা মাঝখানের ব্যাপারগুলো দেখছো কিনা? আচ্ছা, মাঝখানের ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখি, প্রথমটা আছে বিফোর। প্রথমটা কি আছে? বিফোর এর বাম পাশে যদি হেড প্লাস V3 থাকে, ডান পাশে কি বসবে? V2। আফটারে বাম পাশে V2 বসলে ডান পাশে কি বসবে? হেড প্লাস V3। সিন্স এর বাম পাশে প্রেজেন্ট টেন্স থাকলে ডান পাশে কি বসবে? V2। সিন্স এর বাম পাশে পাস্ট টেন্স থাকলে ডান পাশে হ্যাড প্লাস V3। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর বাম পাশে প্রেজেন্ট টেন্স থাকলে ডান পাশে V2। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বাম পাশে পাস্ট টেন্স থাকলে হ্যাড প্লাস V3। সিন্স এবং অ্যাজ দোর সূত্র প্রায় একই রকম, না? আচ্ছা, এগুলো তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স আমি পড়াইছি অবশ্য। বিফোর এর বাম পাশে যদি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস V3 থাকে, ডান পাশে V1। আফটার এর বাম পাশে যদি V1 থাকে, ডান পাশে কি বসবে? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস V3। এবার সব একটু সূত্র দেখি, উদাহরণ দেখি। আচ্ছা, কি আছে দেখো, দি পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কাম। এখানে কি আছে? বিফোর আছে না, মাঝখানে কি আছে দেখো তো? বিফোর। তাহলে বিফোর বাম পাশে কি বসবে? হ্যাড প্লাস V3। আর ডান পাশে কি বসবে? V2। তার জন্য এখানে দেখো বিফোর বাম পাশে কি বসছে? হ্যাড, ডায়েট। আর ডান পাশে বসছে কাম থেকে কি বসছে? কেম। মিলছে সূত্রটা? বি নম্বর দেখো, দি পেশেন্ট ডাই আফটার দ্য ডক্টর। এখানে কি আছে মাঝখানে? আফটার। তাহলে আফটার বাম পাশে কি বসবে? V2। তাহলে ডাই থেকে কি বসছে? ডায়েট। আর ডান পাশে কি বসবে? তাহলে হ্যাড কামের ভিতরে কামেই, যেমন কাম, কেম, কাম। এরপর আসো সি নম্বর, ইট ইজ এ লং সিন্স। আচ্ছা, মাঝখানে কি আছে? সিন্স। সিন্সের বাম পাশে প্রেজেন্ট টেন্স থাকলে ডান পাশে কি বসে? V2। তাহলে সি থেকে V2 কি? স। ডি নম্বর উদাহরণটা দেখো, মাঝখানে কি আছে? সিন্স। তাহলে সিন্সের বাম পাশে পাস্ট টেন্স থাকলে ডান পাশে কি বসে? হ্যাড প্লাস V3। তাহলে দেখো সি থেকে কি আসবে? হ্যাড সেম। এবার সে অ্যাজ ইফ। অ্যাজ ইফ এর বাম পাশে কি আছে? টক্স। তার জন্য ডান পাশে কি বসবে? V2। নো থেকে কি বলো? নিউ।
এবার শোন, তারপর এফ নম্বরটা অ্যাজ ইফ রয়েছে, অ্যাজ ইফ এর বাম পাশে যদি ভি2 থাকে, ডান পাশে কি বসবে? হ্যাড প্লাস ভি3। তাহলে হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নো। আচ্ছা, এবার বিফোর এর ডান পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে, ভি1 থাকে, তাহলে বাম পাশে বসবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভি3। একটু প্যারা প্যারা লাগতেছে নাকি? প্যারাময় লাগতেছে? পেন লাগতেছে তোমাদের? মানে কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে বুঝতে? আচ্ছা, মানে বেশি সূত্র তো, কিন্তু একটু মনে রাখতে হবে, কিছু করার না, একটু কষ্ট তো করতে হয়। তাহলে এখানে কি বলবে? শ্যাল হ্যাভ কমপ্লিটেড। পরেরটার উদাহরণ দেখো, আফটার আছে মাঝখানে, আফটার বাম পাশে বসবে ভি1 আর ডান পাশে বসবে উইল হ্যাভ প্লাস ভি3। গেল, এটা প্যারাময় সূত্র। এরপর 21 নম্বর সূত্র, শেষ সূত্র, আজকে পড়াই এটা শেষ করে দেবো। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স বেসড, এটা তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে পড়েছো। ইফ এর পর যদি কি থাকে? প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে ডান পাশে কি বসবে? ক্যান, মে, শ্যাল, উইল প্লাস বেস ভার্ব। ইফ এর পর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, ডান পাশে কি বসবে? কুড, মাইট, শুড, উড প্লাস বেস ভার্ব। ইফ এর পর যদি হ্যাড প্লাস ভি3 থাকে, ডান পাশে বসবে কুড, শুড, কুড, মাইট, শুড, উড, হ্যাভ প্লাস ভি3। অথবা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 থাকলে ডান পাশে বসবে উড, কুড, মাইট, শুড, হ্যাভ প্লাস ভি3। উদাহরণগুলো একটু খেয়াল করো। আচ্ছা, ইফ ইউ স্টাডি, তুমি যদি পড়াশোনা করো, ইউ পাস। আচ্ছা দেখো তো, ইফ এর পর কি আছে? স্টাডি। কি আছে? স্টাডি। তাহলে আমাদের ডান পাশে কি বসবে? ক্যান বা মে বা শ্যাল বা উইল প্লাস বেস ভার্ব। তাহলে উত্তরটা কি আসবে? ইউ উইল পাস। তুমি মে পাসও বলতে পারো, সমস্যা নেই। ইফ ইউ স্টাডি আছে, পরেরটা কি আছে? স্টাডি নাকি স্টাডিড? স্টাডিড। মানে ইফ এর পর আছে কি? ভি2। ভি2 থাকলে কি লিখতে হয়? উড বা মাইট বা শুড বা উড প্লাস বেস ভার্ব। তাহলে আসো আমরা বসাই, ইউ উড পাস। সি নম্বর, ইফ ইউ কি আছে? হ্যাড স্টাডিড, মানে হ্যাড প্লাস ভি3। ডান পাশে বসবে উড, মাইট, শুড, কুড, হ্যাভ প্লাস ভি3। ইফ ইউ হ্যাড স্টাডিড, ইউ উড হ্যাভ, পাস্ট থেকে কি আসছে? পাস্ট ইন দ্য এক্সাম। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 দিয়ে থাকলে ডান পাশে তোমার বসবে হচ্ছে কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ প্লাস ভি3। এখানে লেখা আছে হ্যাড আই বিন এ রিচ ম্যান, আই উড হ্যাভ এস্টাবলিশড এ হসপিটাল। আশা করি সূত্রগুলো বুঝতে পেরেছো। এখন বিষয় হচ্ছে মনে রাখা। তোমার বাড়িতে বারবার প্র্যাকটিস করলে মনে থাকবে। তোমাদের এই 21 নম্বর সূত্রের মাধ্যমে তোমাদের সকল রাইট ফর্ম অফ ভার্বস এর সূত্রগুলো পড়া হয়ে গেল। পরের দিন তোমাদের এই 21টা সূত্রের উপর পরীক্ষা নেব আমি। আচ্ছা।